তো আপনারা অনেকেই আমাকে দেখা হলেই সবসময় বলেন যে সাকিব ভাই, জিবরান ভাই, সুমন ভাইদের কি অবস্থা, ভৌতিষ্ঠের কি অবস্থা। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার কাছ থেকেই ঘটনাটা শুনে ফেলি। সব তো ভুলে গেছি, মোটামুটি সব 10 বছর আগের কাহিনী। আমার তো গত মাসে কি করছি ওটা মনে থাকে না। এটা ওই শেষের দিকের একটা এক্সপিরিয়েন্স বলি। বহুত মোটামুটি সুমন ভাই তো শরীর খারাপ হয়ে গেল লাস্টে। শরীর খারাপ হওয়ার কয়েকদিন আগের একটা ঘটনা। এটা এগেন আগেই বলিনি যে ঘটনা বিশ্বাস করতে হবে না। আমাদের একটা ঘটনা হয়েছে, ওটা আমি শেয়ার করতেছি। উই গোয়িং টুয়ার্ডস সিলেট। তো যেতে যেতে যেটা হয়েছে যে আমরা রাতে যাচ্ছিলাম, আমরা সবসময় রাতে ট্রাভেল করতাম, কারণ রাতে ট্রাফিক অনেক কম থাকে। সো এটা হচ্ছে 2012-13 ওই সময়কার কাহিনী আর কি। সো সুমন ভাই ড্রাইভ করছে আমরা যাচ্ছি, তখন রাত 1-1:30 মতো বাজে। হাইওয়েতে আছি আমরা। তো হাইওয়ে থেকে একটা বিফোর রিচিং সিলেট একটা ডানে বামে কোথায় জানি যেতে হয়, ভুলে গেছি কোন জায়গায় আর কি। ওই মৌলভীবাজার টুলুয়া থেকে এটা ডান বাম করতে হয়, এটা কোন জায়গায়। সো ডান বাম করে ঢুকছি। তো যেতে যেতে সুমন ভাইয়ের শরীর খারাপ লাগছে। সুমন ভাই তখন বলছে যে আমার তো শরীরটা একটু খারাপ লাগতেছে, সাকিব তুমি চালাও। তো এটা আচ্ছা ঠিক আছে, খারাপ লাগতেই পারে, রাত্রেবেলা বেরিয়েছি আমরা। তো ঠিক আছে আমি চালাচ্ছি, ফাইন। তো আমি ড্রাইভ করা শুরু করলাম, গাড়ি থামিয়ে চেঞ্জ করে আমি ড্রাইভিং, সুমন ভাই বসে আছে প্যাসেঞ্জার সিটে পিছিয়ে ছিল। ড্রাইভ করতেছি একটু পরে আমারও শরীর খারাপ লাগছে। আমার একটা মাথা ব্যথার প্রবলেম আছে, দেখি মাথা ব্যথা, অ্যাকিউট মাথা ব্যথা শুরু হয়েছে। আমি কনসেন্ট্রেট করতে পারছি। ওই সময় আমি তখন বলছি যে এই আমারও তো শরীর খারাপ লাগছে, যে তুই চালা। আবার গাড়ি থামালাম, আবার জীবন গিয়ে উঠলো, আমি গিয়ে পিছিয়ে উঠলাম। তো মিনভাইল আমি প্যারাসিটামল খেয়ে ফেলছি, সুমন ভাই একটু আগে ওষুধ খাইছে। জিবরান চালাতে যেতে জিবরান একটু পরে বলে যে দোস্ত আমারও শরীরটা ভালো লাগছে, আমি কনসেন্ট্রেট করতে পারছি। আমি তো বিপদে বললাম যে তখন না হঠাৎ করে থ্রি অফ আস যে হোয়াট ইজ হ্যাপেনিং, তিনজনের একসাথে গেল শরীর খারাপ। এটা খুবই অড একটা জিনিস। এদিকে আবার ওই যে যারা পুরোনো ভৌতিষ্ঠের গল্প শুনছে ওরা জানে যে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম হচ্ছে জিবরান আর সুমন ভাই, ওরা কিছুটা বুঝে কিছুটা হচ্ছে নাকি, আমি কখনোই কিছু বুঝি না। তখন আমি বললাম যে কি মানে সুমন ভাই আর ইউ ফিলিং এনিথিং, তিনজনের শরীর খারাপ। সুমন না আই এম নট ফিলিং এনিথিং, কি হচ্ছে যাই না। যাই হোক, তখন আমরা ডিসাইড করলাম ঠিক আছে আমরা একটা কাজ করি, এভাবে ডেঞ্জারাসলি না চলে কোনো পেট্রোল পাম্প পেলে, এই যারা হাইওয়েতে ট্রাভেল করছেন জানেন যে পেট্রোল পাম্পের পাশে বড় জায়গা থাকে, মানে ছোট ছোট পেট্রোল পাম্প আছে, ওখানে গাড়ি রেখে ঘুম দেওয়া যায়। আচ্ছা 5 মিনিটের মধ্যে যদি পেট্রোল পাম্প পাই ওখানে নেমে আমরা একটা ঘুম দিব, অথবা আমরা গাড়ি রাস্তার সাইডে একটা ঘুম দেওয়ার ব্যবস্থা করবো। লাকিলি তখন যেতে যেতে দেখি হঠাৎ করে একটা ছোট্ট একটা ছাপড়া হোটেল, হাইওয়ে টাইমের পাশে থাকে না ছোট ছাপড়া হোটেল টাইপের, ওই টিনের চাল, বেড়ার মাচা, ওইসব ওয়াল, টিন টুন মিলায় বেড়াটা মিলায় একটা হোটেল। এবং যেটা হয় যেসব জায়গায় সামনে অন ডিসপ্লে থাকে, যে মুরগির ঝোল, মাছ, ভাজি, ভাত, এগুলো অন ডিসপ্লে থাকে। তখন মোটামুটি রাত 2-2:30 এরকম ছোট্ট। ওইটা দেখেই তো আমার শরীর খারাপ থাকুক ভালো থাকুক, খাবার দেখলে খেতে ইচ্ছা করে। দেখেই তো আমি এক্সাইটেড, সুমন ভাই চলেন খাই, খাওয়া নাকি, আচ্ছা চলো। সো আমরা গাড়ি পার্ক করলাম, পার্ক করে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে একটা বয়স্ক লোক, 70-70 হবে, দাঁড়িয়েলা চিকন দাঁড়িয়েলা একটা বয়স্ক লোক, আমার তার সাথে পিচ্ছি একটা থাকে না হোটেলটা পিচ্ছি। তখন ধরো রাত 2-2:30 বাজে। তো আমরা দেখলাম যে একজন বয়স্ক লোক আছে, একটা পিচ্ছি আছে, এটা নিয়ে বেশি চিন্তা করি না, যে বুড়া লোক আছে ঠিক আছে, পিচ্ছি আছে কোনো টেনশন হয়নি। আমরা বসলাম যে কি আছে, বলে কি আছে, কি খাবেন, মুরগি আছে, মাছ আছে, ডিম আছে, ডিম আমার পছন্দ। ডিম শুনে দেওয়া বলছে যে দেন, ডিম দিয়ে শুরু করেন। তারপরে মোটামুটি আমরা তিনজন ফাটায় খাইছি, বুঝছো, ফাটায় খাইছি। লাস্টে চা খাবেন নাকি, হ্যাঁ চা খাবো। চা চু খাইছো, 3টার মতো বাজে, 3-3:30 বাজে গেছে। তো খাওয়াটা শেষ করে না, উই আর ফিলিং ভেরি গুড, যে শরীরটা ভালো লাগতেছে এখন। ওই যে আমার মাথা ব্যথা চলে গেছে সেইখানটা, অল ফিলিং গুড। বলে তো ধর সুমন ভাই বললো যে আচ্ছা আমি চালাই, জীবন বসে সুমন ভাই আমি চালাবো, সুমন বলছে না আমি চালাই। আমিও চালাইতে চাই, কারণ আমার অন্যের গাড়ি চালাইতে পছন্দ হয় না। এই জন্য আমি কখনো সুমন ভাইয়ের সাথে যখন ভৌতিক ট্রিপে গেছি 99% ওকে সুমন ভাই চালাইছে। আদার দেন আসছে না যে সুমন ভাই ঘুম লাগছে তখন আমি চালাম, ওইটা না হলে আমি চালাইতাম না। তো সুমন ভাই এটা জানে, তখন জীবনও জানে এটা, ওই জন্য জীবন জিজ্ঞেস করছে সুমন ভাই আমি চালাবো নাকি আপনি চালাবো, আমি চালাবো, ফিলিং ফাইন। তখন দেখা গেল আমরা তিনজনই এবার ফিলিং ফাইন, আমরা তিনজনই এবার ফাইন। তারপর তো আবার গাড়িতে উঠলাম, হেভি আড্ডা মারতে মারতে আমরা মোটামুটি সকাল 6টার দিকে পৌঁছেছি, যেখানে পৌঁছানোর কথা, এটা বর্ডারের কাছাকাছি একটা জায়গা পৌঁছেছি। তো ওখানে একটা বাসায় উঠছি, বাসায় একটা রুম আছে যেটা টিপিক্যাল আর কি, রুমে আওয়াজ টাওয়াজ হয়,
ওখানে শাড়ি পরা কাকে দেখা গেছে রাতের বেলায় এই সেই। সো সুমন ভাইয়ের কাছে খবর আসছে, তো ওই জন্য আমরা এখানে গেছি। তো ওরা খুব এক্সাইটেড যে কি বলে ভতিস্তা আসছে, সুমন ভাই আসছে, কিছু একটা হবে আর কি। তো আমরা ওখানে গেলাম, গিয়ে আমরা ঘুমাইলাম, 2টা-3টা পর্যন্ত ঘুমাইছি। ঘুম থেকে উঠে তারপরে আড্ডা মারলাম, লোকাল একটু ঘুরে দেখলাম ওখানে। আর সুমন ভাই তো যেখানেই যায় চ্যানেল লোক বের হয়ে যায়, পোলা পাইন আসে, এসব গিরা টিরার গান টান এগুলো হইলো। তো মোটামুটি আমরা এসব মজা টজা করলাম, করে গান টান গায়েটায় খাওয়া দাওয়া করে রাত 10টা-11টার দিকে মানে ফেরত গিয়ে ওই সেট আপ আর ইকুইপমেন্ট ওই রুমে আমাদের যে থার্মাল জিনিসপত্র, ক্যামেরা ট্যামেরা এগুলো সব নাইট লাইট ফাইট অন করে আমরা রেডি। সো উইদিন 12 we are রেডি আমরা বসে আছি। তো মোটামুটি সারা রাত তো আমরা ইনভেস্টিগেট করি না, আমরা 3:30-4টা বন্ধ করি, বেশি আর করে লাভ হয় না। 3:30-4টা বন্ধ যেটা হচ্ছে আমরা আড্ডা মারছি, কিছু হয়নি। আমি সুমন ভাইয়ের জীবন হেভি আড্ডা হয়েছে, কেউ কিছু ফিল করি নাই। এর বেশ মনোরম পরিবেশ, আমরা জানলা টালা খোলা রাখছি, তখন গরম ছিল, ফ্যান অন আর জানলা টালা সব। মাঝখানে আমার আছে না ফ্যানও বন্ধ করছি 40 মিনিটস 1 আওয়ারের জন্য, যদি কিছু হয় ফ্যান বন্ধ করলে মেবি ফ্যানের জন্য আসতেছে না, বুঝতেছেন কেন? বলো আপনাদের কি কোনো অসুবিধা হয়েছিল? না অসুবিধা মানে বাট আপনারা কি কোনো বিপদে পড়ছেন? তখন বললাম যে না, আমরা তো কোনো বিপদে পড়ি নাই। ওরা একটু চিন্তা করে দেখেন তো আপনাদের কোনো সমস্যা হয়েছিল নাকি? সমস্যা মানে বিপদ একটা জিনিস আর সমস্যা একটা জিনিস। প্রথমে বলছিল কোনো বিপদ হয়েছিল আপনাদের, বলছে না কোনো বিপদ হয়নি। বলছে আপনাদের কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ একটা সমস্যা হয়েছিল, আমরা ড্রাইভ করে আসতেছিলাম, আমাদের হঠাৎ করে 3জনেরই শরীর খারাপ হয়ে গেছিল। সো তারপরে ট্র্যাক করতে পারছিল না। তখন আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি রাস্তার পাশে, একটা 2 বাসগুলো ছিল, হেভি খাওয়াইছে আমাদেরকে। তখন দেখে ওরা আরো হাসতেছে। বলো হাসেন কেন? বলো ওই রেস্টুরেন্ট আপনি পাবেন না। না পাবেন না ওই না, বলো ওইটা দিনের বেলা আপনি পাবেন না। তাহলে কি বলছে দিনের বেলা? আমি যে ওটা এখানে রাতে খোলা থাকে? বলে হ্যাঁ শুধু রাতেই খোলা থাকে, বাট আপনি আসলে বুঝতেছেন না। আপনি তাহলে বুঝাই বলেন কি হয়েছে। তখন বলে যে ওইখানে নাকি একটা এরকম জিন, ওরা বলে জিন, আসলে কি জানি না, ওই এলাকায় এটা প্রচলিত যে ওই এলাকায় একটা জিন আছে যে রাতের বেলা মুসাফিরদের খেদমত করে, এবং যদি মুসাফির কোনো সমস্যায় পড়ে, যদি কোনো বিপদে পড়ে বা সমস্যা পড়ে, তখন সে ওদের খেদমত করে। সো ওর রেস্টুরেন্ট আছে, সো ওখানে তুমি একটু রেস্ট নিতে পারবা, একটু খেতে পারবা, অ্যান্ড ইউ ফিল বেটার। এরপরে তখন ওরা বলছে আপনাদের কি খাওয়া দাওয়ার পরে কি শরীরটা ভালো হয়ে গেছে না? আমাদের হ্যাঁ খাওয়া দাওয়ার পর তো শরীর ভালো হয়েছে। ওরা এটাই করি। তখন আমি তো এসব জিনিস একদমই বিশ্বাস করতে চাই না। আমি যে শুনেন, খাওয়া দাওয়ার পরে ফার্স্ট অফ অল এমনি মানুষের শরীর ভালো হয়, খাইলেই আসলে এনার্জি পায় বডি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের রেস্টুরেন্টে আসার আগে সবাই প্যারাসিটামল খাইছে, সবারই জ্বর মাথা ব্যথা এই টাইপের একটা সিচুয়েশন হয়েছে, সবাই আমরা প্যারাসিটামল খাইছি। সো প্যারাসিটামল প্লাস খাওয়া, এটাতে তো শরীর ভালো হবে। ওরা বলে না ওষুধ ঠিক আছে বুঝছি, আপনারা ওষুধ খাইছেন বুঝছি, কিন্তু আসলে ওই জিনই আপনারা ভালো করছে। আমরা কি বলতেছি জিন ভালো, ফালতু কথা বলে। তখন ওরা বলে কি আমরা বাজি ধরলাম, আপনারা ওখানে গিয়ে পাবেন না। হ্যাঁ ঠিক আছে, না পারলে নেই, অসুবিধা নেই। বলে আপনারা খাইয়া যান। ওরা বলছে আপনারা খেয়ে যান, ওখানে গিয়ে তোরা পাবেন। বলছে না খাবো না, আমরা এখনই রওনা দেবো, আমরা দুপুরে ওখানে খাবো। না খাইলে অসুবিধা নেই, হাইওয়ে তো আরো জায়গা আছে। তো এই বলে আমরা বেরোছি, এবং বিশ্বাস করো রাসেল, ওই যাওয়ার পথে আমরা ওকে খুঁজে পাইনি, এবং আমরা মোটামুটি খুঁজতেই গেছি, কিন্তু খুঁজে পাই নাই। অ্যান্ড এই হচ্ছে ঘটনা। এখন ইট ইজ টোটালি আপ টু ইউ অর টোটালি আপ টু দ্য লিসনার্স টু বিলিভ ওয়েদার এটা আসলে জিন নাকি জিন না। আমরা রাতের বেলা আমাদের কারো তো অবস্থা ঠিক ছিল না যখন আমরা এটা খুঁজে পেয়েছি। হইতেই পারে আমরা রাতে, কারণ এসব জায়গায় যারা আপনার ট্রাভেল করে জানেন যে একই জায়গায় কিন্তু মানে 5টা রাস্তা দিয়ে যাওয়া হয়। আমরা জিপিএস টিপিএস দিয়ে যাচ্ছিলাম রাতের বেলা, দিনের বেলা আমরা জিপিএস টিপিএস দেখি না, আমরা জাস্ট সাইনবোর্ড টাইনবোর্ড দেখে নেওয়া হয়েছে। সো অনেক জিনিসই দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা অন্যরকম লাগে, টোটালি ডিফারেন্ট লাগে, তাই না? সো স্পেশালি তুমি যদি জায়গায় না থাকো, একটা হচ্ছে আমি এখানকার লোকালয়, আমি বাসিন্দা, আমি চিনি, আমি রাতেও জানি কিরকম, দিনেও জানি কিরকম। আমরা জায়গায় থাকি না, আমরা জানি না। সো রাতে আমরা একটা চিত্র দেখছি, রাতে একভাবে আমরা পথঘাট খুঁজে বের করছি। সো আমার এক্সপ্রেশন হচ্ছে যে আমরা বেসিকলি রাতে যে রাস্তা দিয়ে গেছিলাম, দিনে ওই রাস্তাতে ফেরত যাই নাই, সেই কারণে আমরা ওই দোকান খুঁজে পাই নাই। জিব্রান ইজ কনভিন্স যে এটা জিন, আর সুমন ভাই হচ্ছে মাঝামাঝি একটা জায়গা। জিব্রা বলছে না এটা জিন এই সেই। আমি তো আমার জিব্রানে বলছি তুই তো খাওয়ার সময় তো আমি কোনো শুনি নাই যে আমার একটা ফিলিং হচ্ছে সামথিং ইজ হ্যাপেনিং। তো যেসব নর্মালি হয় আর কি সেন্স করতে পারছি, তুই সেন্স করি, সে ওয়ার্নিং দিয়ে সেই সুমন ভাই হয় তুই তো আপনার সঙ্গে হয়তো পাগল মতো খাইছি। তো আমি বলে হ্যাঁ দোষ আমি জানি না এটা কেমন হইলো, আসলে খাওয়াটা খুব মজা ছিল, তো হয়তো এর জন্য কিছু বুঝি নাই। সো এটা আমাদের একদম লাস্টের দিকে একটা
এক্সপিরিয়েন্স ছিল। দিস ওয়ান অফ দ্য লাস্ট টাইমস সুমন ভাই, জিবরান এন্ড আই ওয়েন্ট আউট টুগেদার। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং স্টোরি, যে আল্লাহ, আই ডোন্ট নো দ্যাট গাই ইজ অলৌকিক নাকি সে আসলে রক্ত মাংসের মানুষ। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, একটু অড আর কি, যে রাতের বেলা ঠিক আমাদের যখন দরকার ছিল তখনই এটা পাইছি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি এখনো জানি না এই বয়স্ক একটা বাচ্চা কেন ছিল। বাচ্চা মানে বুঝছো তো, মানে 5-6 পরে ধরো থাকে না, চ্যাংরা পোলা পাই বাপকে হেল্প করে, দাদাকে হেল্প করে। ও এত রাত 2টা-3টার সময় কেন হয়েছিল আই ডোন্ট নো। এবং তখন না আমাদের এটা খেয়াল হয়নি, নর্মাল লাগছে, হ্যাঁ ঠিক আছে আছে, কি হয়েছে। নো, আসলে থাকার কথা না। রাত 2টার সময় ডাজেন্ট ম্যাটার তুমি কোন ফ্যামিলির ছেলে, তুমি গুলশান বনানীর ফ্যামিলির ছেলে না তুমি একজন গ্রামে বা মিরপুরে বা বস্তিতে রিক্সাওয়ালার ছেলে, রাত 2টার সময় তুমি ঘুমাইতেছো, তাই না? তোমার বাপের হোটেল থাকতে পারে, তুমি বাসায় ঘুমাইতেছো। সো এইগুলা তখন মাথায় আসে। সো দিস আর ভেরি ইন্টারেস্টিং আর কি। সো দিস ইজ মাই স্টোরি। শুনলাম সাকিব ভাইয়ের কাছ থেকে চমৎকার একটি ঘটনা, এবং সাকিব ভাইয়ের ঘটনার আমি অনেক বড় একজন ফ্যান। কিছুদিন আগে যখন আমি সাকিব ভাইয়ের অফিসে যাই, তখন সাকিব ভাই আমাকে সেখান থেকে তার বাসায় নিয়ে যান, এবং বাসায় নিয়ে গিয়ে আমরা তার রুমের মধ্যে বসে বসে এই স্টোরিটা রেকর্ড করি। এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এবং আমি খুব অল্প সময়ের মধ্যেই কেন যেন সাকিব ভাইয়ের সাথেই, সাকিব ভাইয়ের কথা শুনতে শুনতেই সেই সময় হারিয়ে গিয়েছিলাম, এবং সেই সময় থেকে ফিরে আসতে আমার একেবারেই ইচ্ছা করছিল না। আমি জানি আপনাদের কাছে এরকম ঘটনা আছে, যদি ঘটনা থাকে তাহলে পাঠান আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, এবং এইখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠাবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। যাই হোক, আমার মনে হয় এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। Spirit, be here with me. 2010 সালের। তখন ভাইয়া আমি জায়গাটার নামটা স্কিপ করতে চাই। শিওর। ওই টাইমে আমাদের ভাইয়া পোস্টিং ছিল যে জায়গাটাই, ওই জায়গাতে এই ঘটনাটা আর কি ঘটে। ভাইয়া আমরা যেখানে যাই সেই জায়গাটাতে একটা ক্যান্টনমেন্ট মূলত তৈরি হচ্ছিল ভাইয়া, তখনও ক্যান্টনমেন্ট পুরোপুরি হয়নি। তো ওই জায়গায় ক্যান্টনমেন্টের নিয়ম হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা বাসা থাকবে, মানে কোনো বিল্ডিং বাসা না, ছোট ছোট বাসা সেখানেই থাকবে আর কি। তো ভাই ওরকম একটা বাসায় আমাদের মানে বাসায় আমরা ছিলাম। তো ভাই আমরা যখন ফার্স্ট ওখানে যাই, আমরা মানে ভাই আপনি দেখলে বুঝবেন না যে এটা কোনো ক্যান্টনমেন্ট। ইভেন ওই জায়গাটার মানে ওই স্পেসিফিক করে ওই জায়গাটাকে মানুষ চিনত হাতিখানা কবরস্থান নামে, ওই জায়গাটাকে চিনত আর কি। তো ভাই ওই হাতিখানা কবরস্থানটা শুনে আমরা ফার্স্ট, আম্মু বললো যে আমরা কবরস্থানের মধ্যে থাকবো, এটা আবার কেমন। তখন ওই যে অথরিটি ছিল তারা বললো যে না, কোনো সমস্যা হবে না, আপনারা থাকেন। তো ওই টাইমে ভাই আমার কিন্তু 2টা কুকুর ছিল, একটা নাম ছিল জন, একটা স্যানভিয়া, এই ছিল 2টা কুকুর। তো আমি ওদেরকে অনেক ভালোবাসতাম। যাই হোক ভাইয়া ওদের ভালোবাসতাম মানে কি, সেই কুকুরগুলো এখন কোথায়? ভাইয়া ওরাও এই পরিস্থিতির শিকার। আচ্ছা, তাহলে শুনি ঘটনা। আমরা মানে ওই বাসায় যাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই আমার বাবা আমাদের সাথে থাকতো না, তো কাজের জন্য আমাদের মানে কাজের লোক তো একটা লাগে, আম্মু একা কিভাবে সব মানে হ্যান্ডেল করবে। তো অফিসে আম্মু জানালো যে আমার একটা কাজের লোক দরকার। তো অফিস থেকে বললো যে ঠিক আছে, আপনারা তো নতুন আসলেন, আমরা নেক্সট দিন আপনাদের জন্য কাজের লোক পাঠিয়ে দিব। আচ্ছা ভাই আমরা ওখানে গিয়েছিলাম, আমি, আমার মামা আর আমার নানু, আমরা এই 4 জন আমরা সেখানে মানে আর কি ফার্স্টে যাই। তো যাওয়ার পর ভাই প্রথম রাতটা আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি। তো সেকেন্ড রাতে যেটা হয় যে আমার মামা আপনার রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে আমার মামা ফিল করে যে আমার মামার পাশে কেউ একজন মানে দাঁড়ানো। মামা ভাবে যে হয়তো নানু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য ভাবে দাঁড়িয়ে আছে, বাট সে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মামা তারপরে উঠার পরে তাকে মানে অবয়বটা পুরো আমার নানুর মতোই ছিল। তাকে বলে যে আব্বা আপনি কি কোথাও যাবেন? কোনো কথা বলে না, কিছু করে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। তো মামা আবার সেকেন্ডবার আব্বা বলে ডাকতে
পিছন থেকে নানুর সাউন্ড আসে। নানু বলে যে কি ব্যাপার, তুমি ডাকছো কেন? তখন মামা বিষয়টা আমলে নেয় না যে কি ব্যাপার, ওটা হয়তো চোখের ভুল। তো ওই রাতটা এভাবে চলছে। এটা ভাইয়া সেকেন্ড রাত। আর তৃতীয় দিনের বেলায় ভাইয়া আমাকে নতুন স্কুলে ভর্তি করালো। তো ওখানে আমি স্কুলে চলে যাই। তো বাসায় আমার আম্মু একা। স্কুলে আমাকে আমার নানু আর মামা রাখতে যায়, আর বাসায় আমার আম্মু একা। তো ভাইয়া প্রায় আপনার 10টা বা 11টার সময় একজন আমাদের বাসায় নক করে আমার আম্মু দরজা খুলে একটা মহিলাটা বলে যে আমি এখানে কাজ করার জন্য আসছি, আমাকে ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছে, তো আপনি বলেন কি কি কাজ করা লাগবে। আম্মুর জিনিসটা অদ্ভুত লাগলো ভাইয়া, যে হুট করে এসে পরিচয় না জেনে হঠাৎ বাসার মধ্যে ঢুকে যাচ্ছে। তা আম্মু আর কিছু বললো না। ভাইয়া আমি আমার বাসার বর্ণনাটাকে একটু দিব প্লিজ। আমার বাসাটা ভাইয়া মানে একটা বাসা থেকে আরেকটা মানে বাসার দূরত্ব, আপনি দাঁড়িয়ে থেকে মনে হয় দূরবীন দিয়ে দেখা লাগবে যে এত দূরে। মানে পুরা জায়গাটা ফাঁকা, আর পুরো একটা গ্রামের বাড়ির মতো। উঁচু প্রাচীর ঘেরা। প্রাচীরের মানে আমাদের বাড়ির পিছন দিকে একটা পুকুর ছিল, আর সামনের দিকে একটা বাগান ছিল আর কি। মানে দেখলে ভালোই লাগবে, নিরিবিলি জায়গা একদম। তো তারপর পরে ঘটনায় যাই। আম্মু ওনাকে বাসার মধ্যে ঢুকতে দেওয়ার পরে আম্মুর একটা বিষয় ভাই অদ্ভুত লাগে। মানুষ তো কত রকমেরই পেট রাখে আর কি। তার পেট হিসাবে ছিল ভাইয়া একটা কাক। হ্যাঁ ভাইয়া, একটা খাঁচার মধ্যে একটা কাক ছিল তার পেট। আমার আম্মু বলে যে এইসব নিয়ে আমি আমার বাসায় অ্যালাউ করব না। আর ভাইয়া সে যখন আসে, আমাদের কুকুরগুলা কিন্তু বাইরে বাঁধা থাকতো। কুকুরগুলা কিন্তু ভীষণ রকমের রিয়াক্ট করা শুরু করে। তারা মানে দেখে নাকি মহিলাকে দেখে? সব ওদের দুজনকে দেখেই। আচ্ছা। ওরা মানে পায় না যে শিকল খুলে এসে ওদেরকে অ্যাটাক করে। আমার আম্মু ভাবলো যে হয়তো ওদের ক্ষুধা লেগেছে তাই এরকম করে। তখন ওই মহিলা আবার আমার আম্মুকে বলে যে আপা ওদের তো ক্ষুধা লেগেছে, দেন আমি ওদেরকে খাইতে দিয়ে আসি। পরে ভাইয়া সে নিজেই আমাদের রান্নাঘরে যেয়ে খাবার নিয়ে আসলো। আর কুকুরগুলা কিছুতেই ভাইয়া তার হাতের খাবার খেতে চাচ্ছিল না। তো ভাইয়া নর্মাল ডের মতো ওখানে কিন্তু ভাইয়া কাজের মহিলারা কিন্তু বাসাতেই থাকতো, এরকম ব্যবস্থাই ছিল। তো সে আমাদের বাসাতেই থাকবে এরকমই কথা হলো। ভাইয়া ওই দিন রাতে আমার স্যানভিয়া কিন্তু বাসার মধ্যে থাকতো, আর জন থাকতো হচ্ছে বাসার বাইরে। ভাই সেই দিন রাতে প্রায় রাত আপনার 1টা বা 2টা নাগাদ জন হঠাৎ অনেক মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। মানে ও স্থির থাকতে চাচ্ছে না। আম্মু বারান্দায় এসে জনকে বলে, মানে জন আবার কথা অনেক বুঝতো ভাইয়া, তো জনকে বলে যে তুই চুপ কর, কিছু হয়নি। তো ভাইয়া জন অনেক লাফালাফি মানে লাফাতে থাকে। এক পর্যায়ে ভাইয়া ওর গলার যে শিকলটা ছিল সেটা খুলে যায়। খুলে ও ভাইয়া দৌড় দেয়। ভাইয়া আমাদের বাসার পিছনে কিন্তু পুরাটা মানে বাসার পিছনে যে পাঁচিলটা বের হলে কিন্তু ভাই একটা কবরস্থান, সেটা কিন্তু আমাদেরকে আগে কেউ ইনফর্ম করেনি। তো ভাইয়া ও একদম মানে কিভাবে যে ও এত উঁচু পাঁচিল টপ করলো ভাইয়া সেটা বুঝতে পারলাম না। ও একদম পাঁচিল টপকে একদম ওই জঙ্গল মানে বাড়ির পিছনের কবরস্থানে চলে গেছে ওদিকে। আমার আম্মু তো চিৎকার শুরু করে। ভাইয়া পরে লোকজন ডাকাডাকি করার পরে মানে ক্যান্টনমেন্ট থেকে লোক আসে যে জন কোথায় গেল, ওকে খুঁজে পাওয়া লাগবে। সকাল হয়ে যায় কিন্তু জনের কোনো খোঁজ পাওয়া যায় না। ভাইয়া ওরা খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের একটা পরিচিত আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের পায়ের কাছে গাছ থেকে কিছু একটা এসে পড়লো। আঙ্কেল পায়ের কাছে তাকাতেই দেখে যে ওটা হচ্ছে আমার জনের মাথা। মানে কেউ আমার জনকে, সরি আমার কান্না পাচ্ছে ওর কথা মনে করে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। ওর কাটা মাথাটা, ওর বডির কোনো অংশ বিশেষ পাইনি। পরে ওনারা ওই মাথাটা নিয়ে আমাদেরকে এসে দিয়ে যায়। ভাইয়া আমি তো মানে শেষ। ওরা মানে মানুষের মতো ওদেরকে ভালোবাসে। এটা মানুষের পক্ষে করা কিন্তু অসম্ভব, তাই না? একদমই ভাই, এটা মানুষের পক্ষে করা অসম্ভব, সেটা আমরা শুনেই বুঝতে পারছি। আর ভাই যদি মানুষও যদি করে থাকে, অত উঁচু কাঠের গাছগুলার মধ্যে কেন মাথাটা রেখে আসবে? যদি মানুষই করতো সে নিচেই ফেলে যেত। সেখানে ওঠাও তো অনেক মুশকিল আসলে। হ্যাঁ ভাইয়া। তারপরে এটা আমরা স্বাভাবিকভাবে নিলাম। আম্মু ভেবেছে হয়তো কোনো জঙ্গলিদের কাজ, হয়তো কোনো সাঁওতালরা তো আবার এগুলো খায়, তো ভাবছে কথা না, এরকম করার কথা না। যাই হোক এটা মানে আমরা স্বাভাবিকভাবেই নিলাম। আর আমি তখন ছোট, তো এত কিছু মাথায় আমার ছিল না। আমরা তো যথেষ্ট আপসেট। পরের দিন ভাইয়া সকাল মানে গেল, কোনো সমস্যা হলো না। কিন্তু ভাই আরেকটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে ওই যে বললাম যে কাজের মহিলার যে কাকটা,
সেই কাকটা কিন্তু ভাইয়া ওর ঠোঁটগুলা ভাইয়া লাল ছিল। কাকের ঠোঁট কাকের লাল? ঠোঁট লাল, মানে ওই আমার মানে জনের যেদিন মাথাটা নিয়ে আসলো আমাদের, যেদিন মানে ওকে মেরে ফেলা হলো, তারপর থেকে আর ওই দিন কিন্তু কাকের ঠোঁটটা, আম্মু ভালো করে লক্ষ্য করে, কাকের ঠোঁটটা লাল ছিল। তার মানে ও রক্তাক্ত কিছু খেয়েছে ওরকম। কিন্তু ও তো খাঁচায় থাকে। হ্যাঁ ভাইয়া, ও খাঁচায় থাকে। আচ্ছা। আমার আম্মু বলে যে তোমার কাক কি খাঁচা থেকে বের হয়ে কিছু খেয়েছে? বলে যে না, আমার কাক খাঁচাতেই থাকে। তখন আমার আম্মুর জিনিস আসলে অদ্ভুত লাগে। আর ওই মহিলাটারও ভাইয়া কাজকর্মগুলো অনেকটাই অদ্ভুত টাইপের। আচ্ছা। তো ভাইয়া সেই মানে আমাদের বাসায় তো মনে করেন মোটামুটি শোকই চলছে। এইভাবে 2-3 দিন গেল। তো চতুর্থ রাত্রে একদিন মানে আম্মু ঘুমিয়ে আছে, আমি আর আম্মু একসাথে ঘুমাতাম। হঠাৎ করে ভাইয়া এই যে মাংস যদি কেউ হাড্ডিগুলাকে খায় তাহলে যেরকম একটা মানে সাউন্ড হয় না, ওরকম একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা আসছে আমাদের ভাই সিঁড়ির ঘর থেকে। আচ্ছা। এখন আমার আম্মু আমাকে শুয়ে রেখে ভাবছে যে দেখি কি হচ্ছে। ভাইয়া সেই দিন তখন আমার মানে আম্মু সিঁড়ির ঘরের যে দরজাটা সেটা খুলে দেখলো যে ভাইয়া আমাদের যে কাজের লোক মেয়েটা যে আছে সে ভাইয়া আমাদের ফ্রিজ থেকে বের করে যে কাঁচা মাংসগুলো আছে সেগুলো বসে থেকে খাচ্ছে। কাঁচা মাংস খাচ্ছে সে। আমার আম্মু তো অবাক। আম্মু বলে যে এই তুমি এসব কি করছো? ওই মহিলাটা বলে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল। তো ও একদম স্বাভাবিকভাবে বলছে যে আপা আমার অনেক ক্ষুধা লেগেছিল, সেই জন্য আমি মাংস খাচ্ছি। তখন বলে আম্মু বলে যে কেন, তুমি তো রান্না করাও খেতে পারতা। বলে যে না আপা, আমার কাঁচা মাংস খেতেই ভালো লাগে। জিনিসটা আমার আম্মুর একদমই ভালো লাগেনি। পরের দিন আমার আম্মু ইনফর্ম করার পরে লোক আসে, মানে গোয়েন্দারা আসে ইনকোয়ারি করার জন্য। ওকে জিজ্ঞেস করে যে তুমি কি এরকম কিছু করছিলা? তখন ও বলে যে হ্যাঁ, এটা অস্বাভাবিকের কি আছে, আমি তো খেতেই পারি, আমি তো আর অন্য কিছু তো খাইনি, আমি তো মুরগি খেয়েছি, কাঁচা হোক আর যাই হোক খেয়েছি। সে কিছুতেই স্বীকার করতে চায় না। তারপরে আমার আম্মু বলে যে না, ও ভালো হোক মন্দ হোক সেটা আমার আর দেখার বিষয় না, আমি আর ওকে কাজে রাখবো না। আচ্ছা। পরে ভাইয়া ও চলে যাওয়ার সময় আমার আম্মুকে বলে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, আপনি এটা ঠিক করলেন না কাজটা। আমার আম্মুকে বলে। আম্মু বলে যে কেন? বলছি কেন তার উত্তর আমি দিতে পারবো না, আপনি কাজটা ঠিক করলেন না, এর জন্য আপনাকে পস্তাতে হবে। আচ্ছা। এটা বলে সে চলে যায়। পরে ভাইয়া আমার আম্মু বিষয়টা কতটা মানে আমলে নেয় না আর কি, যে কে কি বললো তাতে আমার কি হবে। ওই দিন সন্ধ্যাবেলায় আম্মুর প্রচন্ড রকমের জ্বর আসে। আম্মু তো সিক, এখন বাসায় কেউ নেই, আমি মামা আর নানু, আমরা কি করতে পারি? যাই হোক, আমরা মানে কোন রকম আম্মুর সেবা যত্ন করি। আম্মু জ্বর কিছুতেই নামছে না। পরে ডাক্তার ডাকলাম, ইঞ্জেকশন দিল, জ্বর অতটাও কমে না, বাট আম্মু ঘুমাচ্ছে, মানে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে গেল, আম্মু ঘুমাচ্ছে। ওই দিন ভাইয়া রাত প্রায় আপনার 12:30 নাগাদ আমার যে আরেকটা কুকুর ছিল স্যানভিয়া, সেও আপনার জনের মতোই মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমরা স্যানভিয়াকে কিন্তু ছাড়াই রাখতাম, ওকে বাঁধতাম না। ও শুধু মানে অস্থির ভাবে একবার আপনার ছাদে যাচ্ছে, একবার নিচে আসছে, মানে ও স্থির থাকতে পারছে না। তারপরে আমি আবার ওকে খাবার দিলাম যে তুই খা এখানে, যাতে ও একটু চুপ থাকে। কিন্তু ভাই ও চুপ থাকে না, ও রীতিমতো এই লাফালাফি করতে আসে। ভাইয়া প্রায় আপনার রাত 1টা নাগাদ ওই আমাদের স্যানভিয়া, ও আমাদের যে মেন গেটটা সেটাকে মানে আচট খামচি দিচ্ছে, ও বের হয়ে যেতে যাচ্ছে ঘর থেকে। তারপরে নানু এসে ওর মাথায় হাত দিয়ে বলে যে কি হয়েছে। ও বারবার ভাইয়া দরজার দিকে ইঙ্গিত করছে যে দরজাতে কিছু একটা আছে। তারপরে আমার মামা ভাইয়া দরজার ওখানে যে ভাইয়া যে আই হোলটা যেটা আছে, আই হোল দিয়ে সে তাকিয়ে দেখে যে দরজার ওই পাশে আপনার একটা বিশাল পাখি কিনা জানি না, পাখির মতো কিছু একটা, কিন্তু আকারে বিশাল বড় একটা কালো রঙের কিছু একটা আই হোলতে দেখছি। দরজার ওই পাশে বসে আছে। আর আমাদের স্যানভিয়া সেটাকে মানে অ্যাটাক করার চেষ্টা করছে আর কি। দরজা খুলে সে বাইরে যেতে যাচ্ছে, ওটাকে অ্যাটাক করার। হ্যাঁ, এটা দেখার পর ভাইয়া আমার মামাও মানে বলছে যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু একটা আছে, এখান থেকে আমাদেরকে যত দ্রুত হোক চলে যেতে হবে আপাকে নিয়ে, আপা সুস্থ হলে। নানু এসব বিশ্বাস করে না, যেগুলা কিছু না, ওটা হয়তো বড় কোনো প্যাচা ট্যাচা হবে। তখন মামা বলে এত বড় পাখি কি জীবনে হওয়া সম্ভব? পরে ভাইয়া সাহস করে আমার নানু দরজা খুলে দেখে কিছুই নেই, সবকিছু পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু আমাদের স্যানভিয়া কিন্তু ভাইয়া ও কিন্তু কিছুতে স্থির থাকে না। সেই দিন ভাইয়া রাতটা পার হলো। পরের দিন মোটামুটি আমার আম্মু সুস্থই, মানে হাঁটাচলা করতে পারছে আর কি। কিন্তু সেই দিন রাতে
আমাদের যে স্যানভিয়া ছিল সে আবার মানে অস্থির প্রকৃতির হয়ে গেছে। সে ভাইয়া আমাদেরকে অ্যাটাক করছে, মানে আমাদেরকে যেন চিনতে পারছে না। পরে এমন একটা পরিস্থিতি হলো যে ওকে বাসার মধ্যে আর ধরে রাখা যাচ্ছে না। তখন আমার নানু ওকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও কিন্তু ভাইয়া পুরা বাড়িটার মানে লাফালাফি করে চক্কর কেটে বেড়াচ্ছে, চিৎকার করছে শুধু। আচ্ছা, পরে হঠাৎ করে আমরা কিন্তু ওর শব্দ শুনতে পাচ্ছি, মানে যে ও অনেক চিৎকার করছে, কিন্তু হঠাৎ করে শব্দটা মানে ওর চিৎকারের শব্দটা বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম যে ও হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আর মানে কিছু বলিনি। তারপরে ভাই তখন প্রায় আপনার রাত 1:30 বাজে, তখন মানে অস্বাভাবিকভাবে সবকিছু নীরব হয়ে যায়। তখন আমার নানু বলে যে কি ব্যাপার, কুকুরটা তো এখানেই ছিল, এত নীরব হয়ে গেল, ব্যাপার কি, যাই দেখি। পরে ভাই আমাদের যে পুকুরটা ছিল, পুকুরের ওইদিকে নানু আর মামা মিলে টর্চ নিয়ে যেয়ে দেখে যে পুকুরের ওই পাশে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছের পিছন দিকে মানে আগে যেমন মহিলারা আপনার যে গরুর চামড়া বা ধুলে যেরকম একটা মানে ইয়ে হতো, ওভাবে বসে কে যেন কিছু একটা করছে, কোনো কিছু কাটছে পারকু। পরে কাছে সে দেখে ভাইয়া একটা, এই যে আমাদের যে কাজের মহিলাটা ছিল ওই রকমই মানে দেহের গড়নটা ওইরকম, মহিলাটা বসে আমার স্যানভিয়াকে নিয়ে ভাইয়া কিছু একটা করছে। স্যানভিয়ার যে খুঁচিয়ে ওর চামড়াগুলোকে মানে দেহ থেকে চামড়া দেখেছেন, এটা আমি দেখি, এটা আমার নানু আর মামা দেখেছে। যে তার কিরকম মানে সময়টা কত? তখন ভাইয়া প্রায় আপনার অনেক রাত হয়ে গেছে, 1:30 বাজে। যেহেতু কুকুরটা আমাদের নিজের ফ্যামিলিরই অংশ ছিল, ওই জন্য তারা ছুটে গেছে অত রাত হলেও, মানে একটা টানেই ছুটে গেছে আর কি। পরে দেখে যে ছাগলের চামড়া যেভাবে ছালাই সেইভাবে ওই মহিলাটা নখ দিয়ে খামচে চামড়াটা ছুলাচ্ছে। পরে লাইট মেরে দেখে যে ওটা আমাদের কাজের ওই যে আগে কাজ করতো সেই কাজের মহিলাটাই, আর পাশে বসে আছে ওই কাকটা। খাঁচার থেকে মানে এমনি ছাড়াই ছিল, কাকটা বসে আছে। বসার পরে আমার নানু তখন তাকে বলে যে তুই এখানে ঢুকলি কিভাবে? বলছে ওই মহিলাটা নাকি নানুকে বলে যে আমার ঢুকার জন্য কোনো রাস্তার দরকার হয় না, আমি সব জায়গা দিয়েই ঢুকতে পারি, এভাবে আঞ্চলিক ভাষায় বলে আর কি। আচ্ছা, পরে মানে নানুদের সামনে সে ওই কুকুরের ভিতর থেকে ভাইয়া হাত ঢুকে মাংসগুলোকে খামচে বের করে খাচ্ছে ওই মহিলা। আর এই দৃশ্যটাও দেখতে হলো। তারপর ভাইয়া আমার নানুরা কি করবে, তারা যতই পুরুষ হোক না কেন ভয় তো সবারই একটা থাকে। তারা আর বললো যে যা হওয়ার হয়ে গেছে, স্যাম্বিয়াকে তো আর আমরা বাঁচাইতে পারলাম না, এখন নিজেরা যাতে সেফ থাকতে পারি এটা আমাদেরকে দেখা রাখবে। তো ভাইয়া তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে মানে বাসায় চলে আসে। বাসায় এসে ভাইয়া তারা আমাদের হেড অফিসে ফোন দেওয়ার জন্য ফোন মানে কানেক্ট করার চেষ্টা করে ল্যান্ডলাইনে, ল্যান্ডলাইন আর কাজ করে না। ফোনে ট্রাই করে, ফোনে দেখে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক বিজি। পরে কোনোভাবে মানে ওই রাতটা আমরা পার করলাম। পরের দিন সকালে নানু অফিসে যে নিজেই বলে যে আমরা হুজুরকে দিয়ে এই বাড়িটাকে বাঁধিয়ে নিব। পরে হুজুরকে নিয়ে আসে। হুজুর এসে পুরা বাড়িটা দেখে বলে যে এই বাড়িতে হচ্ছে শয়তানের নজর পড়েছে এ বাড়িতে। আচ্ছা, তারপরে আমার মানে শয়তানের নজর এখন কেন পড়লো, এখন হুজুর বলে যে আমার আম্মুর দিকে দোষারোপ করে, বলে যে আমার আম্মু নাকি কোনো এক সকালে কোনো এক জিনকে নাকি যে জিনের কোনো একটা কাজে ব্যাঘাত ঘটিয়েছে, তার জন্য সেই জিন এসছে আমার আম্মুর কাছ থেকে প্রতিশোধ নিতে। আচ্ছা, এখন আমার আম্মু বলে যে আমি তো জীবনে কোনো পিঁপড়াও মারিনি, আমি আবার কিভাবে কোন জিনের মানে ব্যাঘাত ঘটালাম। তখন হুজুর বলে যে ঠিক আছে আমি সব দেখছি। তারপরে ভাইয়া বাঁধানোর যেই জিনিসপত্র মানে যা সরঞ্জাম লাগে, ওই দিন সন্ধ্যাবেলায় হুজুর বললো যে আমি সেগুলা নিয়ে একটা মানে আর কি আমি বসবো। তো জিনকেই সরাসরি জিজ্ঞেস করব যে তুমি কি চাও, ওই শয়তানকে জিজ্ঞেস করবে। তো ভাইয়া ওই এলাকাতে এই জিনিসটা ভাইয়া কথা তো আর ছড়াইতে বেশি সময় লাগে না, এলাকার অনেকে এই কথাটা জেনে গেছে। তখন এলাকার যে অন্যান্য কাজের মহিলারা ছিল তারা বলে এটা নাকি পিশাচিনী, এটা নাকি পিশাচ, আর এটা নাকি অনেক খারাপ জিনিস, যার দিকে একবার নজর দেয় তার নাকি জীবনকে পুরো শেষ করে ফেলে। পরে ভাইয়া হুজুর বললো যে ঠিক আছে আমি দেখবো এটা কত বড় পিশাচ বা কি, আমি সব দেখবো। পরে ভাই সন্ধ্যাবেলায় আমরা ওগুলা নিয়ে বসলো। আমার আম্মুকে এক জায়গাতে মানে আমার আম্মু
হুজুরের মুখোমুখি বসালো। জি। বসানোর পরে বিভিন্ন হুজুরের যে দোয়া আছে, যে সূরা আছে, সবগুলা বলে মানে দোয়া পড়লো। আর ভাইয়া হুজুর বলল যে সব বাসার যতগুলো সদস্য আছে সবাই এক জায়গাতে বসবে, বাসার সব মানে পুরো বাসা অন্ধকার রাখতে হবে, এবং মানে যাই হোক আমাদের কারো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। তো হুজুরের কথা অনুযায়ী আমরা তা ফলো করলাম, আমরা সবাই চুপচাপ বসে আছি। আমার আম্মু হুজুরের সামনে, আমার আম্মু ভাইয়া অস্বাভাবিক আচরণ শুরু করে। আচ্ছা। আমার আম্মু যেন আমি যে মানে ওই দিন সন্ধ্যা থেকে আমার আম্মু অস্বাভাবিক হয়ে যায়, আমি যে আম্মুর মেয়ে, আম্মু আমাকেও চিৎকার করে অনেক। তারপরে ওই দিন আপনার 8টা-9টার দিকে হুজুরের সামনে আমার আম্মুকে বসানো হলো। বসানোর পরে আম্মু হুজুর আম্মুকে অনেক দোয়া দুরুস বলে আম্মুর কপালের মধ্যে এভাবে মানে কপালে কিছু একটা টিপ পরাইলে যেরকম হয় ওভাবে হাত দিয়েছিল আমার আম্মুর কপালে। তখন আমার আম্মুকে হুজুর জিজ্ঞেস করে যে তুই এ বাড়িতে কেন আসছিস? তখন ভাইয়া আমার আম্মুর ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায়, একটা মোটা একটা কণ্ঠে সে হুজুরকে বলে যে আমি তো শান্তই ছিলাম, তুই কেন আমাকে তাড়ালি? তোর বাড়ির মাংস খেয়ে কি আমি খুব অপরাধ করেছি? এটা হুজুরকে বলে। তখন হুজুর বলে তুই কেন মাংস খাচ্ছিস? তুই এ বাড়িতে মানে এসছিলি কি জন্য? অন্য বাড়ি পাসনি? বলছে না, এই বাড়ির আপাটা অনেক সুন্দর, সেই জন্য আমি এখানেই আসছি। মানে আমার আম্মু ভাইয়া দেখতে অনেক সুন্দর ছিল, তো এই জন্য বলছে যে আমার আম্মুকে তার পছন্দ ছিল, সেই জন্য ও এখানে আসছে। তারপরে হুজুর বললো যে তোর কি ওর ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল? তখন ও বলে যে না, আমি ওর কোনো ক্ষতি করতাম না, ও আমাকে তাড়াইলো কি জন্য? তারপরে বললো যে আচ্ছা, ও আর মানে তোকে তাড়াবে না, তুই আর ওর কোনো ক্ষতি করিস না, তুই চলে যাস। বলছে না, আমি যাব না, আমি ওর বাচ্চাকে নিয়ে যাব। ওর বাচ্চা বলতে তো আমি আছি। বলছে না, ওর বাচ্চাকে নিয়ে যেতে পারবি না, তোকে এমনি চলে যেতে হবে। পরে ভাইয়া ও বললো যে আমি চলে যাব, কিন্তু আমি আবার ফিরে আসব। এটা বলে ভাইয়া মানে পুরা বাসাটা মানে যে আপনার লাইটটা যদি ফিউজ হয়ে যায়, যেরকম জ্বলনিভু করে, হঠাৎ করে আমাদের বাসার সব লাইটগুলো ওই রকম করতে অন্ধকারই ছিল, কিন্তু কিভাবে এই জিনিসটা হলো সেটা কেউ বুঝতে পারলো না। পরে ও যে চলে গেল সেটা আমরা বুঝতে পারলাম, কারণ আমাদের ঘরের প্রত্যেকটা বাল্ব ফেটে গেছে, ও এটা করে ও চলে গেছে। এরপর থেকে ভাইয়া আমার মানে আম্মু যতবারই আর কি প্রেগনেন্ট হতো, আর মানে আমার কোনো ভাই বোনে টিকতো না আর কি, একদম মানে সাথে সাথেই নষ্ট হয়ে যেত। সেটা ওর দেওয়া অভিশাপে, সেটা ছুটেছে, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আর কি। আর ভাইয়া এর মাঝে ভাইয়া আমি বলি, আমি আমার আম্মুকে নিয়ে যতগুলো স্বপ্ন দেখি সেগুলা ভাইয়া মানে জানি না কেন সত্যি হয়। ভাই আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন। ভাই একদিন আমি সন্ধ্যাবেলায় স্বপ্নে দেখছি যে আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিল। ভাইয়া স্বপ্নে দেখি যে আমার আম্মু সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়, আর একটা লাল রঙের পা আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা আমি স্বপ্নে দেখি। তারপরে ভাই আমি ভাবি যে স্বপ্নে তো দেখলাম, এটা আবার সত্যি হবে কি? তখন ভাই সন্ধ্যার আজান দিচ্ছে, আমি দেখি যে পাশে আমার আম্মু নাই। তা আমি ভাবলাম যে আম্মু আবার কোথায়। পরে আমি ছাদে যেয়ে দেখি আমার আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা যাই। ভাই আমরা যাওয়ার জন্য মানে আসলাম, সিঁড়ির যে ঘরটা আছে ছাদের ওপরে, সিঁড়ির ঘর থেকে ভাই মানে মানুষের পায়ের আওয়াজ আসছে। এটা তো অসম্ভব, আমাদের বাসায় তো তখন পুরুষ বলতে আমার মামা আর নানু, তো অন্য কেউ, ওরা তো ছাদের ঘরে যাবে না। পরে আম্মু গেল, যে আম্মু বলে যে তুমি থাকো, আমি দেখে আসি যে ঘরের মধ্যে কি। ভাইয়া আম্মু ঘরের মধ্যে যে দেখে ভাইয়া দুইটা পা স্থির, মানে ফ্লোরের মধ্যে দুইটা পা মানে পড়ে আছে আর কি, শুধু কাটা দুইটা পা। আম্মু এটা দেখে ভাইয়া পিছনে সরে আসতে যে জাস্ট আপনার সিঁড়ি থেকে পড়ে যায় আম্মুর ওই বেবিটা আর কি নষ্ট হয়ে যায় তখন। আচ্ছা, এই যে আপনি এই স্বপ্ন যে সত্যি হয়, এইটার কোনো ব্যাখ্যা পেয়েছেন নাকি আপনি জানেন না এখনো পর্যন্ত কেন মনে হয়? ভাই এটা আমি অনেক হুজুরের কাছে মানে পরিচিত হুজুরকে বলেছি যে ভাই আমার অনেক স্বপ্ন এরকম সত্যি হয়েছে। এটা তো ভাই একটা বললাম, আরো অনেক স্বপ্ন এরকম হয়। ভয়ঙ্কর কিছু হয়েছে? হ্যাঁ ভাই ভয়ঙ্কর কিরকম বলেন তো? ভয়ঙ্কর যেমন ভাইয়া আচ্ছা, এটা নয় আমরা একটু পরেই শুনছি। আমরা আপাতত আপনাদেরকে বলি যে আমাদেরকে মানে একটু পরে মানে আরেকটা ঘটনায় শুনবো। আপাতত বলি যে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত.com এর যে ইমেল অ্যাড্রেসটা সেটাই, এবং সেটি হচ্ছে russell.bhuth.com। সময়টা ছিল
19 সালের জানুয়ারি মাস। আমি এবং আমার বন্ধু শাকিল আমরা দুজনই গিয়েছিলাম ঢাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে একটি বিশেষ বিষয় সম্পর্কিত প্রশিক্ষণে। বলে রাখা ভালো, আমার বন্ধু শাকিল আগে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। ব্যক্তিগত কারণে এবং ব্যস্ততায় আমি তার 2 দিন পর যোগ দেই। আমি রাঙামাটি থেকে রাত 8টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং পরদিন সকালে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পৌঁছাই। প্রথম দিন ছিল, তাই সকালবেলা অফিস ভবনে আমার নাম জমা দিয়ে সেদিনের মতো সকলের সাথে প্রশিক্ষণ ক্লাস শেষ করলাম। দুপুরের খাবার সবাই একসাথেই খেলাম এবং বিকেলবেলা বন্ধুদের সাথে নিয়ে চারপাশটা দেখতে বের হলাম। প্রশিক্ষণ কেন্দ্রটি ছিল প্রায় 5 একর জায়গার ওপর। বিশাল প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, পুরুষ হোস্টেল, মহিলা হোস্টেল ও একটি মসজিদ। চারপাশটা ঘুরতে ভালোই লাগছিল। তবে আমাদের পুরুষ হোস্টেলটি ছিল খুবই পুরনো 5 তলা ভবন। দেখলেই বোঝা যায় অনেক আগের তৈরি বিল্ডিং। সারাদিন ক্লাস, ঘোরাঘুরি করে ক্লান্তই ছিলাম, তাই রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে ঘুমাতে গেলাম। আমি এবং আমার বন্ধু শাকিল দুজনেই রুম পড়েছিল একসাথে। 4র্থ তলায় 411 নম্বর কক্ষ। রুমে ছিল 2টো আলাদা বিছানা, একটি টেবিল, একটি চেয়ার এবং একটি বাথরুম সংযুক্ত। আমি এবং আমার বন্ধু যে যার বিছানায় শুয়ে পড়লাম। প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেলে এটি আমার প্রথম রাত। ঘড়িতে রাত তখন 12টা অতিক্রম করেছে। হঠাৎই আমার কেন জানি মনে হলো কেউ দরজায় নক করছে। অন্ধকার রুম, কান পেতে স্পষ্ট শুনতে পেলাম কেউ দরজায় করে হাত দিয়ে নক করছে। যদিও আমাদের বুঝতে বাকি রইল না সামথিং ইজ রং। আমার বন্ধু খুব ভয় পেয়ে তার বিছানা ছেড়ে আমার বিছানায় এসে একসাথে শুয়ে থাকে। সে আমাকে বলে গত 2 দিন আগে যখন সে আমার আগে এখানে আসে, সে একা একাই ঘুমোতে গিয়েছিল এবং মাঝরাতে ঠিক একই শব্দ শুনেছিল। আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে থাকি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। ভাবলাম পানির কলটা হয়তো ঠিক মতো বন্ধ করা হয়নি, তাই পানি পড়ছে। কিন্তু ধীরে ধীরে পানি পড়ার শব্দটা যেন বেড়েই চলল। আমার মনে খুব কৌতুক আর খুব ভয় কাজ করছিল। আমি আমার বন্ধুকে বলি, চল ওয়াশরুমে গিয়ে দেখি একটু। কিন্তু সে ভয়ে আতঙ্কিত ছিল, তাই আমি একা একাই উঠে লাইট অন করলাম। ওয়াশরুমের ভেতরে গিয়ে দেখি বাতিটা জ্বালানো, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি বাতি অফ করেই ওয়াশরুমের দরজা লক করে গিয়েছিলাম। যাই হোক, এত কিছু না ভেবে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম এবং দরজাটা খোলার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওয়াশরুমের মেঝেতে একটি গলা কাটা মাথা পড়ে আছে এবং বালতির পানিগুলো লাল, রক্তাক্ত। মনে হচ্ছে কেউ এখনই মাথাটা কেটে রেখে চলে গিয়েছে। আমার মাথা তখন কাজ করছিল না। আমি চিৎকার করে শাকিল বলে ডাক দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফেরে নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে আমার বন্ধু শাকিল, প্রশিক্ষণের আরো 2জন মেম্বার, আমাদের প্রশিক্ষণ অফিসার এবং ওই হোস্টেলের দারোয়ান উপস্থিত ছিলেন। আমার জ্ঞান ফেরার পরেই সবাইকে রাতের ঘটনাটা খুলে বলি। ঘটনা শুনে স্যার বলেছিলেন, এই সব কিছু না, সব হ্যালুসিনেশন। এরপর যে যার মতো চলে যায়। কিছুক্ষণ পর হোস্টেলের দারোয়ান আবার আসে এবং রুমটা পাল্টানোর পরামর্শ দেয়। উনি আজকে 15 বছর এই প্রশিক্ষণ কেন্দ্রে দারোয়ানের কাজ করছেন এবং ওনার থেকে জানতে পারলাম এই কারো কাছে স্বপ্নের যেমন অর্থ রয়েছে, কারো কাছে স্বপ্নের কোনো মানেই হয় না এরকম। কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বপ্ন রয়েছে বুকের ভেতরে এবং আমরা কখনো না কখনো জীবনে হয়তো স্বপ্ন দেখেছি ঘুমিয়ে। দুটো স্বপ্নের 2 ধরনের ব্যাখ্যা আছে এবং দুটো স্বপ্ন 2 ধরনের স্বপ্ন। তারপরেও বলবো যে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন যদি পরের দিন সত্যি হয়ে যায়, ভালো স্বপ্ন হলে তো আমাদের খুব ভালো লাগার কথা, কিন্তু তারপরেও মনের কোনো একটা জায়গায় হয়তো মনে হয় যে
একটা মনে হয় গোলমাল আছে। আমি যা দেখলাম তা মিলে গেল কেন? আর খারাপ হলে তো কথাই নাই। কারো কারো, আমি এর আগে অনেকের কাছেই শুনেছি যে কারো কারো এরকম স্বপ্ন হঠাৎ করে সত্যি হয়ে যায়। কেউ কেউ আগে থেকে টের পান কেউ মারা যাবে, কেউ কেউ কোনো দুর্ঘটনা টের পেয়ে যান। স্বপ্নের মধ্যে এরকম নানান ঘটনা তিনি জানতে পারেন যা পরবর্তীতে ঘটে যায়। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আমার সাথে আজকে আছেন এই মুহূর্তে রিমঝিম, যার সাথে এই ঘটনাগুলো বহুবার হয়েছে। সেই রকম কিছু ঘটনা, স্বপ্ন নিয়ে কিছু কথা আমরা শুনবো রিমঝিমের কাছ থেকে। ভাইয়া ঘটনাটা অ্যাকচুয়ালি আমার এক ফুফাতো বোনের, যার সাথে এই ঘটনাটা মানে আমার স্বপ্নের সাথে তার সংযোগ ছিল। ভাইয়া আমার ওই বোনটা কিন্তু আপনার প্রতিবন্ধী ছিল। আচ্ছা। সে মানে তার মানে কি বলবো, হাঁটা চলার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেননি তাকে। যাই হোক ভাই, সেই দিন আমি রাতে আর কি ঘুমিয়েছি, হঠাৎ করে স্বপ্নে ভাইয়া আমি আমার বড় আব্বা বড় আম্মাকে খুব ভালোবাসতাম। জি। আমার বড় আব্বা বড় আম্মা অনেক আগে মারা গিয়েছেন যদিও। তো ওই দিন রাত্রেবেলায় আমি স্বপ্নে দেখি আমার বড় আম্মাকে। জি। বড় আম্মা আমাকে এসে বলে যে অনেক তো হলো, এবার আমি তোমার একজনকে নিয়ে যাব। আমি বললাম যে কেন বড় আম্মা? বলে যে ও আর পৃথিবীতে থাকতে চায় না, আমি ওকে নিয়ে যাব, এই কথা বলে। বলার পর আমি ঘুম থেকে ওঠার পর ভাবি যে বড় আম্মাকে দেখলাম, এটা মনে হয় নিছকই স্বপ্ন। পরের দিন শুনলাম যে আমার ওই আপুটার ডেথ হয়ে গেছে। আচ্ছা। ওই আপুটার স্বাভাবিকই মৃত্যু, কিন্তু ভাইয়া আমি জানতে পারলাম আগের দিন। তারপর ভাইয়া আমার মানে আমার একটা ছোট চাচাতো ভাই ছিল ভাইয়া, তার মৃত্যুর আগের দিনও আমার ফুপি কিন্তু উনারও এই জিন রিলেটেড অনেক সমস্যা ছিল, তো সেই জন্যই তার মানে মৃত্যু হয়েছে আর কি। উনি এসে আমাকে মানে স্বপ্নে এসে বলে যে আমি তোর ছোট চাচাতো ভাইকে আমি এসে নিয়ে যাব। পরের দিন ভাইয়া সেও মারা যায়। তো ভাইয়া আমি কি আমার ফুপির ওই ঘটনাটা বলবো আপনাকে? বলেন, স্বপ্নগুলো কি হয়ে গেছে না? স্বপ্নগুলো এই পর্যন্তই ছিল? জি ভাইয়া। আচ্ছা, শুনি ফুপির ঘটনাটা। ভাইয়া আমার ফুপি অত্যন্ত মানে ধার্মিক ছিলেন আর কি, কিন্তু তারপরেও তার এরকম সমস্যা হতো। জি। ভাইয়া ওনার একদিন হচ্ছে উনি প্রায় আপনার সন্ধ্যার দিকে কোথাও একটা ঘুরতে গিয়েছিলেন, তো বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হওয়ার পর উনি গোসল করতে গেছেন একটা পুকুরে, ভাবলেন একটু ফ্রেশ হয়ে আসি, তো পুকুর থেকেই গোসল করে, বাড়িতে পানি না থাকে পুকুর থেকে উনি গোসল করতে গেছেন। তবে গোসল করার পর হঠাৎ মানে গোসল করতে যাওয়ার পর পুকুরে যিনি নামেন, উনি হঠাৎ মানে ফিল করেন যে কেউ ওনার পাটা ধরে আছে। উনি ভাবলেন যে পায়ে কি আবার লতা পাতা জড়ালো নাকি। উনি তারপর ভাইয়া মানে পাটা পুকুর থেকে বের করে দেখে তার পাটা একদম মানে স্ক্র্যাচ করা, পাটা কেউ যদি চাপটে ধরে থাকে মানে আঙ্গুলের দাগ বসানো। পরে উনি এটা নিয়ে এসে আমার দাদিকে দেখলেন। আমি তো ভাই আগেই বলেছি যে আমার দাদির এরকম জিন আছে আমার দাদির কাছে, তো আমার দাদি তো সবটা বুঝতে পারে। দাদি দোয়া দুরুজ করে দেন যে তুমি ঘুমিয়ে যাও, তোমার আর কিছু হবে না। ভাইয়া উনি ঘুমিয়েছেন। রাত্রেবেলায় উনি স্বপ্ন দেখছেন ভাইয়া যে উনার হাতের মধ্যে কেউ রড ঢুকাচ্ছে, ওনার হাতের মধ্যে রড ঢুকাচ্ছে, হাতের তালুতে পায়ের তালুতে রড ঢুকাচ্ছে। উনি তো চিৎকার দিচ্ছেন ভাইয়া, চিৎকার করে মানে মানে ব্যথা লাগছে। উনি ভাইয়া চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে দেখেন যে সত্যি ভাইয়া তার হাতের তালু এবং পায়ের তালু থেকে ব্লাড বের হচ্ছে এবং তিনি যন্ত্রণাটা ফিল করছেন। তারপরে আমার দাদিকে ডাকলেন। দাদি আসার পর দাদি দোয়া দুরুজ বললো যে না ওগুলা কিছু না, তুমি ঘুমিয়ে যাও, কিচ্ছু হবে না, ব্যথা সব ভালো হয়ে যাবে। পরের দিন ভাইয়া মানে ব্লাড তো বন্ধ হচ্ছে না। পরে ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর ভাইয়া ওষুধ দিল, ব্লাড বন্ধ হয়েছে। তারপরের দিন রাতে ভাইয়া আবার ঘুমিয়েছে, আবার দেখে যে স্বপ্নে কে যেন তার হাতের মধ্যে দিয়ে রড ঢুকাচ্ছে। ভাইয়া ওই টাইমে উনি মানে এই স্বপ্নটা দেখার সাথে সাথে উনি উঠে বসার পর ভাইয়া রড ঢুকাইলে জায়গাটা যেরকম মানে একটা গোল একটা শেপ আসে, ওই রকম তার হাতের তালুতে ওই রকম শেপ ছিল, ফুটো ছিল। হ্যাঁ এরকম ফুটো ছিল, কিন্তু কোনো যে কিছু একটা ঢুকাচ্ছে বা কি ঢুকছে সেটা দেখা যায় না, জাস্ট ফুটো হয়ে যাচ্ছে, একা ফুটো হয়ে যাচ্ছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লাড বের হচ্ছে। ব্লাড বের হওয়ার পর ভাইয়া উনি তো মানে এই ঘটনাটা আমাদের কাউকে জানেনি। তখন আমি যদিও অনেক ছোট ছিলাম, ছোট অনেক খুব বেশি না, 12 বছর ছিল তখন আমার। তো ভাইয়া ওই দিন রাত্রেবেলায় আমি স্বপ্নে দেখি যে আমার ফুপিকে ভাইয়া কেউ যেন মানে গলায় দড়ি মানে কেউ ফাঁসিতে ঝুলিয়ে রেখে দিয়েছে আমার ফুপিকে। আমি ফুপিকে অনেক ভালোবাসতাম।
ফুপিকে ঝুলিয়ে রেখে হ্যাঁ দিয়েছে ফাঁসিতে ঝুলিয়ে রেখে দিয়েছে। আমার ফুপির হাতের তালু পায়ের তালু থেকে রক্ত বেরোচ্ছে, আর আমার ফুপিকে মানে গলাটা কেটে তার মানে রশিতে ঝুলানো, এরকম মানে বিভৎস একটা অবস্থা। পরের দিন ভাইয়া আমি এই কথাটা আমার আম্মুকে বলে যে আম্মু আমি দেখলাম ফুপির এর অবস্থা। তখন বলে যে তোমরা এরকম দেখলা, তো চলো তোমার ফুপির খোঁজ নিয়ে আসি। পরে আমরা ভাইয়া দাদু বাড়িতে আসার পর জানলাম যে ফুপির এই অবস্থা, ফুপির হাত পা দিয়ে এরকম রোজ রাতে এরকম ব্লিডিং হচ্ছে। পরে আমার দাদু কিন্তু ভাইয়া অনেক নামাজি মানুষ, তারপরেও তার মেয়ের সাথে এরকম কেন হলো আল্লাহ মাবুদ জানেন। যাই হোক, আমার দাদু দুয়া দুরুস পরে কোনো অন্য কারো সাহায্য না ছাড়া উনি নিজেই পুরা বাড়িকে দোয়া দিয়ে শুদ্ধ করে, এরকম মানে কি করে ওসব করলো। কিন্তু ভাইয়া মানে আনফর্চুনেটলি আমরা কেউ ফুপিকে বাঁচাতে পারলাম না। তার মৃত্যুটাও ভাইয়া অস্বাভাবিকভাবে হয়। মানে আমার দাদি কিন্তু আমার ফুপির সাথেই ছিল ভাইয়া ওই রাতে। তারপরেও আমার ফুপি মানে গলায় দড়ি দেয়। মানে এটা তো ভাইয়া সম্ভব না যে একটা মানুষ পাশে শুয়ে আছে আর আরেকজন মানে তার চোখের সামনে বা তার পাশে থেকে ফ্যানের দড়ি দিল, সে কিছু বুঝবে না। আচ্ছা, তো ভাইয়া আমার দাদি না কিছুই বুঝতে পারেনি। তার ওই ভাইয়া আমি যেই স্বপ্নে যেভাবে দেখেছি আমার ফুপিকে, তার ওই যে গলা থেকে রক্ত বেরোচ্ছে, গলা থেকে রক্ত যদিও বেরোচ্ছিল না, তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। আর ওই টাইমে তার হাতের তালু পায়ের তালু থেকে মানে রক্তে পুরো অবস্থা খারাপ, আর উনি ফ্যানের সাথে ঝুলছেন। এটাও আমি আগের দিন স্বপ্নে দেখেছিলাম, পরে এটাও সত্যি হয়েছে। অনেক দুঃখজনক, এবং এটা তো আপনার অনেক মানে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কারণ এই ধরনের স্বপ্ন সত্যি হোক এটা তো কেউ কখনো চায় না, কখনোই চায় না। শুধুমাত্র আপনার প্রিয় ফুপুর কথা বললেন, এটা যদি অন্য কোনো মানুষও হতো, একেবারে যাকে আপনি সবচেয়ে বেশি অপছন্দ করেন, তার ব্যাপারেও হয়তো আপনি এরকম চাইতেন না। তো এটা খুব একটা কষ্টদায়ক মৃত্যু। আল্লাহ ওনাকে ক্ষমা করুন এবং ওনাকে আল্লাহ তার আত্মাকে শান্তি দিক, সেটা অবশ্যই আমাদের প্রার্থনা থাকবে। একই সাথে আপনার এই স্বপ্নকে আপনি এখনো দেখেন? না ভাই, এখন আর সেরকম স্বপ্ন দেখার সুযোগও হয় না। ওকে, তো এখন স্বপ্ন দেখেন না, সেটা আপনার জন্য হয়তো অনেক বেশি ভালো। তো যাই হোক, আপনাদেরও যদি স্বপ্ন নিয়ে এইরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদের কাছে লিখে পাঠান। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhoot.com, আর আমাদের এটা হচ্ছে যদিও আপনি এটা আমাদের ইয়েতে যেতে পারবেন, আমাদের ফেসবুক পেজে যেতে পারবেন, আমাদেরকে ইমেইলও করে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আমরা রিমঝিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং এরকম চমৎকার ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। রিমঝিম, আপনার সাথে আবারও কথা হবে এবং আপনার সাথে আবারও যখনই কোনো ঘটনা আপনি পাবেন বা আমার সাথে শেয়ার করতে ইচ্ছা করবে, ডেফিনেটলি আমাদেরকে ইমেল করবেন বা আমাদেরকে জানাবেন। আমরা আবারও আপনার সাথে আবারও আপনার কাছ থেকে আরো ঘটনা শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. শুনছেন Bhoot.com। আমি রাসেল আছি সাথে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা এই 7 দিন ভালো ছিলেন এবং ভালোর দলেই ছিলেন। আজকের যে ঘটনাগুলো আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে শেয়ার করব, সেই ঘটনাগুলি বেশ অদ্ভুতই বলতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে আমার সাথে শেয়ার করেছেন। যেমন এখানে একটি ঘটনা আছে, আমাদের নাম বলবো, আমি একদম পাশা থেকে কালেক্ট করেছি তার, এবং তিনি একজন ভৌতিস্টের সদস্য। এখন কে তিনি সেটা আপনাদেরই খুঁজে বের করতে হবে। আর এছাড়াও আরো চমৎকার ঘটনা আছে আমাদের আগের এপিসোডে, 2-1টি ঘটনা যেগুলো শেয়ার করেছিলেন যারা, তারা আজকের এপিসোডেও ঘটনা শেয়ার করবেন। এরকমভাবেই সাজানো হয়েছে আমাদের আজকের এই এপিসোডটি। আপনাদের কেমন লাগছে এটা জানাতে অবশ্যই আমাদের পেজ কিন্তু ভিজিট করতে ভুলবেন না। আমাদের যে 2টো পেজ রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, সেই 2টো পেজ আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমি বারবার করে পেজ বলছি, আসলে একটা পেজ এবং আরেকটা আসলে গ্রুপ। এবং আমাদের যে পেজটা সেটা তো আপনারা অ্যাড্রেসটা মনে হয় জানেনই, যে www.facebook.com/bhoot.com BHOOT Bhoot.com।
আচ্ছা, ভূত কম হিসেবে আসছে, ভূত.com হিসেবে আসেনি। তো যাই হোক, ভূত কম হিসেবে আসছে এটা। এবং আমাদের যে ভূত.com-এর যে গ্রুপটা আছে সেখানে আপনারা জয়েন করবেন, তাহলে আপনারা আরও ভালোভাবে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। আর আমাদের যে ঘটনাগুলো পাঠাবেন সেগুলো ইমেইলের মাধ্যমেই পাঠাবেন। বাপ্পি আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী, এবং তিনি আমাদেরকে আসলে একটা ঘটনা পাঠিয়েছেন। সেই ঘটনাটি তার কাছে একজন পাঠিয়েছে, এবং যিনি পাঠিয়েছেন বাপ্পির কাছে তিনি হচ্ছেন জসিম হাওলাদার, এবং তিনি বাপ্পির কাছে পাঠিয়েছেন। তো এই ঘটনাটি সরাসরি আমি পাইনি, এটি বাপ্পি পেয়েছেন এবং বাপ্পি আমার সাথে শেয়ার করছেন। আমি সেই ঘটনাটি একটু পড়ে শোনাচ্ছি। আমি জসিম, খুলনা থেকে লিখছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে তৎকালীন খুলনা জেলার বাগেরহাট মহকুমার একটি জায়গায়। ঘটনার সঠিক সময়কাল জানা যায়নি, তবে ঘটনাটি ভারত পাকিস্তান দেশ ভাগের কিছু বছর পরে ঘটে। আমি আমার মায়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি। আমার মায়ের নানুর সাথে ঘটনাটি ঘটেছিল। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। যেহেতু তিনি ধান ব্যবসায়ী ছিলেন, তাই তাকে ধানের মৌসুমে ধান ক্রয়ের জন্য বিভিন্ন হাটে যেতে হতো। তার এ কাজে সহযোগী হিসেবে তার একজন ভাগ্নে ছিল। একদিন তারা দুজন তাদের বাড়ি থেকে পূর্বে অনেক দূরে একটি ধান কিনতে যান। সে হাটটি সন্ধ্যার আগেই উঠে যেত। দুর্ভাগ্যবশত তাদের সেখানে পৌঁছাতে রাত হয়ে যায়। ওখানে গিয়ে তারা হাটের কোনো লক্ষণ দেখতে পেলেন না। নির্জন একটি জায়গা, কিন্তু তারা যেহেতু অনেক দূর থেকে ধান কিনতে এসেছেন, তাই তারা চিন্তা করলেন কাল বিকেলে তো আবার হাট বসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে থাকি। ধান বহনের জন্য তাদের বড় ধরনের একটি নৌকা সাথে ছিল। তারা তখন নৌকার ঘাটে বাঁধার জন্য একটি খুঁটি মাটিতে পুঁতে রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তারা দুজন নৌকার দুপাশে ঘুমায়। মাঝ রাতের দিকে যিনি মামা, তাকে কি যেন একটা দীর্ঘদেহী জন্তু এসে সজোরে নৌকার সাথে চেপে ধরে। তিনি তখনও বুঝতে পারছিলেন না আসলে জন্তুটা কি। তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই তিনি শক্তিতে পেরে উঠছিলেন না। পেরে তিনি প্রচন্ড জোরে গোঙানি দিতে লাগলেন। এতে তাদের ভারী নৌকাও কিছুটা নড়ে উঠছিল। এই শব্দে হঠাৎই তার ভাগ্নের ঘুম ভেঙে যায়। তিনি তার মামাকে ডেকে বলে, মামা কি হয়েছে? তখনই সেই অশরীরীটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যাবার বেলায় সেটি নৌকার এক মাথা, অর্থাৎ নৌকার শেষভাবে সরু হয়ে উঁচু কাঠ বিশেষ যে জায়গাটা, সেইটা অর্থাৎ অনেকে গুলোয়ও বলে বোধহয়, কিছুটা ভেঙে দিয়ে যায়। তখন তিনি অর্থাৎ মামা তার ভাগ্নেকে কোনো কথা না বলে সরাসরি নৌকার খুঁটি খুলতে বলে, আর বলে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তিনি তার ভাগ্নেকে কিছু বলেননি, বললে সে হয়তো ঘাবড়ে যাবে, তবে তিনি খুবই ভয় পেয়েছিলেন। এরপর তারা বাড়ি চলে আসেন এবং ভয়ের কথা কাউকে না বলে তিনি শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যান। সেখানে গিয়ে তিনি হাঁসের মাংস খান। মূলত সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়। এভাবে অনেক দিন তিনি ভুগতে থাকেন। প্রায় 3.5 বছর পর একজন কবিরাজ তার নাভি থেকে সেই হাঁসের মাংস বের করেন। ততদিনে তার অবস্থা খুব খারাপ হয়ে এসেছিল। তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, যে কারণে তার সমস্ত সর্বস্ব দিয়ে তার নিজস্ব টিনের ঘর ছিল, যা সে সবসময় খুব দুর্লভ ছিল সেই সময়ে। তিনি একদিন সেই টিনের ঘরে শুয়েছিলেন এবং তার স্ত্রী তার শ্বশুরের মৃত্যুর কারণে তাকে দেখতে গিয়েছিলেন। তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। তারা সবাই সেদিন আর বাড়ি ফিরতে পারেননি, তাই তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার টিনের চালে কে যেন হঠাৎ ভীষণ জোরে থাপ্পড় দেয়। ওই বিকট শব্দে তিনি এতটাই ভয় পেয়ে মা বলে জোরে চিৎকার করে ওঠেন যে তিনি হার্ট ফেল করেন এবং তারপরে তিনি মারা যান।
পরের দিন সকালে সবাই তাকে এসে মৃত অবস্থায় পায়। তার দাফন কাফন শেষে কিছুদিন পর তার আত্মীয় স্বজনরা আবার কবিরাজের কাছে যান এবং যাবতীয় বিষয় খুলে বলেন। কবিরাজ তাদের বলেন টিনে থাপ্পড় দেওয়া সেই জন্তুটি যে ছিল, সেই হাটে ধান কিনতে গিয়ে নৌকায় ঘুমন্ত অবস্থায় তাকে চেপে ধরেছিল। আসলে ওখানে আগে একটা শ্মশান ঘাট ছিল। দেশভাগের পর সেখানে আশেপাশে কোনো লোক থাকতো না, অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, তাই সেখানে শুধু দিনের বেলা অল্প সময় হাট বসত। সেই হাট থেকে এই পর্যন্ত 3.5 বছর জন্তুটি তার পিছু লেগেছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই ছাড়লো। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা আমার কাছে খুব যে ভালো লেগেছে আমি সেটা বলবো না, এবং এর চাইতেও ভালো ঘটনা আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি, এবং আশা করছি এই সপ্তাহে যতগুলো ঘটনা এসছে তার মধ্যে এই ঘটনাটি আসলে সিলেক্টেড হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এর চাইতেও দারুণ সব ঘটনা লিখে পাঠাবেন russell.booth.com@gmail.com এ। অপেক্ষা থাকবো আপনাদের ঘটনার, এবং সেই সাথে আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকুন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আর আমাদের ঘটনায় যাওয়ার আগে প্রতিবারের মতো আরও একবার মনে করে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত.com যে ইমেল অ্যাড্রেসটি, সেটি হচ্ছে russell.booth.com@gmail.com। এবং এই ভূত.com নামে আপনি আমাদের ফেসবুকে আমাদেরকে পেয়ে যাবেন, এবং আশা করছি সেখানে আপনারা যোগাযোগ করবেন। আর আমার সাথে যে অতিথি, আমি তার সাথে তার দ্বিতীয় ঘটনায় যাব, এবং আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন সবাইকে, যে আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু জানাবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। আমি আশিক, মাজার রোড থেকে আসছিলাম। তো আমি এখন আমার নিজস্ব এক্সপিরিয়েন্স না, তো আমার এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমার নানি শাশুড়ির ঘটনা। তো সে যখন ছোটবেলায় ছিল আর কি, ছোট ছিল, তো সে খুবই সুন্দর ছিল। আচ্ছা। তো তার এই সুন্দরের কারণে তার পিছে বিভিন্ন প্রকারের বদজিন আর জিনেরা এরকম তার পেছনে লাইগেই থাকতো। আপনার কি মনে হয় যে এরকম মানে সুন্দর থাকলে এই ধরনের আসর পড়ে বা এরকম কিছু আপনার মনে হয়? আমার মূলত এগুলির উপরে কোনো আসলে নিজের অতটা বিশ্বাস নেই। তো আচ্ছা, আমার আপনি যেটা শুনেছেন সেটাই বলছেন। আমার ওয়াইফ আমাকে বললো যে তার নানু তাকে এইগুলি বলছে। আচ্ছা। তো মূলত আমার এগুলির উপরে কোনো বিশ্বাস নেই। আচ্ছা। তো এরকম তাকে এরকম বিভিন্ন ভাবে ওই গ্রামগঞ্জে দেখা যাচ্ছে আপনার ওই গরুর খাবারের জন্য খ্যারগুলিকে গোল করে, আমরা এইটা এক একজনের ভাষায় এক এক রকম বলে, আমরা বরিশালের ভাষায় যেটা বলি যে মেই। আচ্ছা, মেই। হ্যাঁ, মেই বলা হয়। তো এই খ্যারগুলিকে গরুর খাবারের জন্য মানে ধান ছুটা নিয়ে ওগুলিকে আর কি আপনার মেই বানায় রাখা হয়। আচ্ছা। তো আমার নানুকে এইভাবে বিভিন্ন সময়, কখনো মেয়ের উপরে, কখনো নিম গাছের ডালের উপরে, কখনো বাড়ির চালের উপরে, তো বিভিন্ন সময় বিভিন্ন উচ্চ স্থানে এরকম উঠায় রাখতো। তো সে তখন ছোট। হ্যাঁ, তো এই বিষয়গুলি একটা পর্যায়ে আমার নানি শাশুড়ির যে আব্বু ছিল, সে আর কি বিষয়টা নিয়ে একটু খুব চিন্তায় পড়ে যায় যে আসলে এটা কি করা যায়, এটার তো একটা সলিউশন দরকার। হ্যাঁ, তো সে বুঝতেছে না। তো একটা পর্যায়ে সে এরকম এক হুজুরের থেকে পানি পড়া আনার জন্য চিন্তা করে। তো সে চিন্তা অনুযায়ী সে পানি পড়া আনতে যায়। তো পানি পড়া যখন সে নিয়ে আসে, তো তার আসার রাস্তায় বিশাল আকৃতির একটা দেহ নিয়ে তার সামনে দাঁড়াইছে। তো দাঁড়ানোর পরে এরকম তাকে বলতেছে যে তুমি পানি অথবা যাই কিছু নাও না কেন, আমি তোমার মেয়ের পিছু ছাড়তেছি না। সে এরকম বলতেছে, আমি তোমার মেয়ের পিছু ছাড়তেছি না। তো আমার যে নানি শাশুড়ির আব্বু ছিল, সেও আর কি একটু সাহসী এবং আপনার জাদুটোনা বা ঝাড়ফুঁকের ব্যাপারে সেও একটু পারদর্শী ছিল এই বিষয়ে। আচ্ছা। তো
তো সে পানি পড়াটা নিয়ে যখন আসতেছিল, তো তার সামনে যখন পড়লো, তো সে বলল যে আমি আমার কাজ করতে থাকি, তুমি পারলে আমারে ঠেকাও বা আটকাও, তুমি যেভাবে পারো আমাকে আটকাও। তো সে এই কথা কয়ে সামনের দিকে যখন অগ্রসর হলো, তো বাসা ঘরের সামনে চলে আসছে, এমন সময় দেখতেছে তার মেয়েকে আবারও টানার চেষ্টা করতেছে। তো সে দৌড়ে যায় তার মেয়েকে আটকানোর চেষ্টা করতেছে, এমনকি সে ওই পানিটার সাথে সাথে তার গায়ে ছিটা দিতেছে এবং তারও খাইতেও দিতেছে। তো এটা যখন করছে, তো তার মেয়েকে কোনোভাবে ওইখান থেকে ছাড়িতে পারে নাই, সে আবার ওই মেয়ের উপরে উঠে রেখে সে চলে গেছে। আচ্ছা, যে ধরছিল সে ওই আবার খেরের মেয়ের উপরে তারে রাইখা আবার সে চলে গেছে। তো এইভাবে সে ওই তার আব্বু এরকম মসজিদ থেকে বা হুজুরের থেকে পানি আইনা প্রায় এরকম খাওয়াতে একটা পর্যায়ে অনেক বছর কেটে যায় যে আর তার এই সমস্যাটার সম্মুখীন হন না। তো একটা সময় ওই নানুকে এরকম বিবাহ দেওয়া হয়। তো বিয়ের পরে ওই জিনিসটাই তার স্বামীর সাথে আবার চলে আসে, মানে স্বামীর সাথে এইরকম আচরণ করা শুরু করে দেয়। তার মানে কি এই বিয়েটা সে মেনে নিতে পারেনি এরকম কিছু? হ্যাঁ, এরকমই কিছু একটা। হ্যাঁ, তো ওই তার স্বামীকে সে এখন বিভিন্ন ভাবে এরকম ঝামেলা করতেছে তার স্বামীর সাথে। আচ্ছা, তো তার স্বামী আর তার একটা বন্ধু, তো তারা প্রায় আপনার ফজরের আখ্যান দিয়া অথবা ফজরের পর এই টাইমের মধ্যেই তারা এরকম মাছ ধরতে যেত প্রতিদিন। আচ্ছা। তো একদিন ফজরের আগেই তার ওই ফ্রেন্ড বন্ধু চলে আসছে, চাইসা বলতেছে, ওনার নামটা সম্ভবত মোহাম্মদ আলী অথবা আলী আহমদ এরকম একটা নাম ছিল, আমার যদিও নামটা খেয়াল নেই। তো তাকে ওই নামে আইসা ডাকতেছে আর বলতেছে যে চলো মাছ ধরতে যাবা না? তো ওই নানা চিন্তা করতেছে যে এত তাড়াতাড়ি চলে আসছে, তো বলতেছে যে ঠিক আছে তুমি সামনের দিকে হাঁটতে থাকো, আমি বাসা থেকে বের হইতেছি। সেটা ছিল আপনার ফজর নামাজের আখ্যান দিয়া। তো তারা যখন এরকম বের হইছে, তো সে সামনের দিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। তো নানা এরকম পেছন থেকে আসতেছে আর তাকে এরকম জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলা কেন? তো এরকম তার ফ্রেন্ড কোনো জবাব দিতেছে না। এখন তারা প্রতিদিন যেই প্রান্তে বা যেখানে যায় মাছ ধরতে, আজকে তার অন্য রাস্তায় সে যেতেছে। হ্যাঁ, প্রতিদিন রাস্তা সোজা চলে যায়, তো আজকে সে ডাইনের দিকে ইউটার্ন করছে, ডাইনে মোচড় নিছে। তো ডানে যাওয়ার পরে ওই নানা তাকে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো প্রতিদিন এই রাস্তাতেই মাছ ধরতে যাই, তো আজকে তুমি কেন এখানে যেতেছো বা এদিকে কেন যেতেছো? তো সে কোনো কথা বলতেছে না। তো নানু এটা দেখার পরে সে ওইখানে দাঁড়ায় গেছে, সে আর সামনের দিকে যেতেছে না। তো নানু যখন ওইখানে দাঁড়ানোর পরে আপনার তার ওই বন্ধুর পায়ের দিকে তাকাইছে, তো সে দেখতেছে এরকম পাটা শূন্যের উপরে ভাইসা আছে, মানে মাটিতে স্পর্শ নাই। তো সে এইটা দেখার পরে অনেক ঘাবড়ায় গেছে। সে আবার একটু সাহসীও ছিল, এর জন্য আর কি অতটা বেশি সিরিয়াস নেয়নি। তো সে ঘাবড়ায় ওইখানে দাঁড়ায় আছে, সে যাচ্ছে না। তো তার বন্ধু তার দিকে অগ্রসর হয়েছে, তার দিকে অগ্রসর হওয়ার পরে তারা এরকম আইসা বলতেছে চলো, টানা চেষ্টা করতেছে। তো এক পর্যায়ে সেও এরকম তার সাথে মানে ফাইটিং এ তৈরি হয়েছে, সে যাবে না, তো তাকে এরকম টানাটানি করতেছে। এক পর্যায়ে দুজনের মধ্যে তুমুল আকারে একটা মানে মারামারি শুরু হয়ে যায়। তো তারে অনেক খামসি টামসি দেওয়ার পরে ওই নানারে এরকম ওই পাশে একটা ডোবা ছিল, ডোবার মধ্যে গাইডা ফেলছে। তো গাইডা ফেলার পরে উপুত করে গাড়তে চেয়েছিল, অনেকবার চেষ্টা করছে। তো সেরকম সে আর কি তার বলে কৌশলে সে উপুত করে মানে গাড়তে পারে নাই তাকে। তো তাকে এরকম সোজাসুজি পা মাটির দিকে দিয়েই গাড়ছে, কিন্তু পুরাটা গাড়তে পারে নাই। এর মধ্যে ফজরের আজান চলে আসছে, তো ফজরের মেরেই ফেলতো। হ্যাঁ, এরকম একটা প্ল্যান ছিল। তো ফজরের আজান যখন চলে আসছে, তো সে এরকম তাকে ছেড়া চলে গেছে। এরপরে ওই মানুষজন, এলাকার লোকজন আইসা তার এরকম তুইলা, তো হুজুরের কাছ থেকে এরকম পড়া টরা নিয়ে বিভিন্ন ঝাড়ফুঁক দিয়া তাকে আল্লাহর মতে ঠিক করছে। আচ্ছা, পরে ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করেনি যে কালকে রাত্রে সে আসলে ডাকতে গিয়েছিল কিনা বা এরকম কিছু? আসলে নানুর কাছ থেকে যখন জিজ্ঞাসা করছিলাম, তো নানু এরকম কিছুটা বলতে চাচ্ছে। আর নানুর উনি আসলে ওনার সাথে অনেক ঘটনা ঘটছে যেগুলি বলতে সে এখনো ভয় পায়। কারণ কি, এগুলি যদি সে বলে, সে এটাও বললো যে আমি যদি তোদের সাথে এগুলি বলি, তো পরবর্তীতে আমার খুব ঝামেলা হবে। হ্যাঁ, এই জন্য সে আর কি বিস্তারিত কোনো কিছু বললো না। তো আমার যদি আর কি আপনাদের স্টুডিওতে আবার আসা হয়, তো ইনশাল্লাহ আমি আরো নতুন। আমি যেটা বলছি যে তা তো অবশ্যই বলবেন, থ্যাংক ইউ সো মাচ। না, আমি যেটা বলছিলাম যে আপনার এই যে মানে ফুপুতো, হ্যাঁ, না আমার নানি শ্বশুর। আচ্ছা, নানি শ্বশুর, উনি এখন তো ঠিক আছেন? নানি শ্বশুর এখনো আছে। মানে এইখান থেকে মুক্তি পেয়েছেন কিভাবে সেটা কি আপনি জানেন? এখান থেকে মুক্তি এখনো সম্ভবত মেলে নাই, কারণ তার যে ঘর আছে। এখন বয়স কত? এখন বয়স প্রায় অনেক, কিন্তু তার ঘরের আশপাশে এখন আর তার ডিস্টার্ব করতেছে না, কিন্তু তার ঘরের আশপাশে ঘোরাঘুরি করতেছে। সে যেই ঘরে থাকে ওই ঘরটা মূলত আপনার বেড়া দিয়া বানানো আর কি। হ্যাঁ, তো ওই ঘরের আশপাশে এখনো রাত্রেবেলা অনেকেই চলাফেরা করে। ঘরের আশপাশে যে আপনার ওই লাউ গাছের যে ইয়াগুলি বানানোর বাচ্চাগুলি, হ্যাঁ, তো ওই মানে এইরকম একটা ঘটনা সে বলছিল একটুখানি,
যে কিছুদিন আগে রাত্রেবেলা এমন একটা বিকট শব্দ আসতো যে মাচা টাচা যা আছে সব ভাঙ্গা চুরে একবার তসতস করে ফেলতেছে, কিন্তু তারা সকালবেলা যখন উঠতেছে তো সবকিছু আগের মতোই দেখতেছে। তো নানু আর কি ওই তাদের যে বেড়া, ওই বেড়ার ফাঁকা থেকে যখন এরকম তাকাইছে তো দেখতেছে এরকম ঘুরতেছে বাড়ির আশপাশ দিয়ে, আর এরকম প্রত্যেকেই শূন্যের উপরে, 3-4 জনকে এরকম দেখছে, তো প্রত্যেকেই শূন্যের উপরে, কেউ মাটির উপরে পা নেই তাদের, এরকম আর কি মোটামুটি মাঝে মধ্যে দেখে। এই জন্য সে ভয়ে আর কি কিছু বলতে চায় না। তার মানে এইটা বললে তার উপরে একটা মানে একটা ব্যাপার কিছু ঘটবেই, সেইটার জন্যই হয়তো তিনি ভয় পান। ঠিক আছে, তবে একটা জিনিস যে সারা জীবনই একটা মানুষ কোনো একটা কিছু দ্বারা আক্রান্ত, এবং এই ব্যাপারটা কিন্তু সেটা মেনে নেওয়াটা খুব কষ্টকর, এবং তিনি এই যে মুখ খুলতে পারছেন না বা বলতে পারছেন না, সেটা তো হয়তো তার কোনো ধরনের বাধা আছে, বা তিনি ফিল করেন হয়তো যে তারপর একটা বিপদ হতে পারে বলেই হয়তো তিনি বলছেন না। তার মঙ্গল হোক।